বাড়ির উঠোনে বসে থাকা যমুনা দেবীর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল এবং মদনলাল জিটো অবাক হয়ে নিজের চেয়ার থেকে প্রায় লাফিয়েই উঠলেন। তাদের বড় ছেলে অতুলের বলা কথাগুলো বাড়ির শান্তির ওপর যেন কোনো বোমাই ফেলে দিয়েছিল। মা, বাবা, আমি আপনাদের যে কথাটা বলতে যাচ্ছি তা শুনে আপনাদের বিশ্বাস হবে না। আরে, আপনার ছেলে আমেরিকায় চাকরি পেয়ে গেছে বাবা। এখন আপনারা দেখবেন আমি সেখানে গিয়ে কত টাকা রোজগার করি। আমার জীবন তো সেট হয়ে যাবে। অতুল খুশিতে চিৎকার করে বলল, আমেরিকা? এসব কি বলছিস বাবা? যমুনা দেবীর গলা থেকে যেন এক রুদ্ধ স্বর বেরিয়ে এলো। তাদের চেহারায় আনন্দ এবং দুশ্চিন্তা দুটোরই ভাব ফুটে উঠল। অতুল কাছে এসে নিজের মায়ের হাত ধরল। হ্যাঁ মা, তাই তো। দেখো, এটা অফার লেটার। আমেরিকার একটা বহুজাতিক কোম্পানি। মাসের বেতন এখানকার বেতনের চেয়ে 4 গুণ বেশি। সবচেয়ে ভালো কথা হলো, আমেরিকার যে কোম্পানিতে আমি চাকরি পেয়েছি তার ব্রাঞ্চ ভারতেও আছে। আমি সেখানে মাত্র ৩-৪ বছরই কাজ করব। এই সময়ের মধ্যেই আমি অনেক টাকা জমিয়ে নেব। তারপর এখানে আপনাদের কাছে ট্রান্সফার নিয়ে নেব। আপনারা কোনো চিন্তা করবেন না। মদনলালজি চশমা খুলে টেবিলের উপর রাখলেন। আরে বাবা, উন্নতি কে না চায়? আমি তো নিজেই চাই তুই জীবনে এগিয়ে যা, কিন্তু এত দূরে? যমুনা দেবী নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। অতুল বাবা, তুই এত দূরে চলে যাবি, সেখানে কে তোর খেয়াল রাখবে? তোর খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদের খেয়াল কে রাখবে? আর তুই বা একা কিভাবে থাকবি? অতুল হাসতে হাসতে বাবার কাঁধে হাত রাখল। আরে বাবা, এখন আর সেই যুগ নেই যে কেউ বিদেশে গেলে বছরের পর বছর তার মুখ দেখা যায় না। এখন তো ভিডিও কলের যুগ। যখন ইচ্ছে করবে শুধু একটা বোতাম চাপবে আর আমি সামনে হাজির। মাত্র ৩-৪ বছরের ব্যাপার। এত চিন্তিত হবেন না। আমি তো ভাবছি মাঝে মাঝে আপনাদের দুজনকেও সেখানে ঘোরাতে নিয়ে যাব। ফ্লাইটে মাত্র কয়েক ঘন্টা লাগবে। আপনারাও বাইরের দুনিয়া দেখে নেবেন। ভাবো মা, তুমি রোদ চশমা লাগিয়ে সুন্দর একটা ওয়েস্টার্ন গাউন পরে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরবে, আর সবাই বলবে এই হলো অতুলের মা। যমুনা দেবী হেসে লজ্জা পেয়ে গেলেন। আরে রাম রাম, আমি আর সেটাও আবার বিদেশি পোশাক, লোকে কি বলবে? অতুল হেসে আবার বাবার দিকে তাকালো। আর আপনি বাবা, আপনি তো স্যুট বুট পরে একদম কোনো অফিসারের মতো লাগবেন। হাতে ছড়ি থাকবে আর পুরো দাপটের সাথে আমেরিকা ঘুরবেন। আর আমি বলবো, এই হলেন আমার বাবা, মিস্টার মদনলাল। অতুলের কথা শুনে মদনলালজি যমুনার দিকে তাকালেন। তারপর হো হো করে হেসে উঠলেন আর বললেন, দেখছ যমুনা, আমাদের ছেলে কেমন কেমন কথা বানিয়ে আমাদের ভোলাচ্ছে। যমুনাজির চোখে জলের মধ্যেও হালকা হাসি ফুটে উঠল এবং তিনি আদর করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি তো ভগবানের কাছে এটাই চাইব বাবা, তুই যেখানেই থাক, সুখে থাক। অতুল নিচু হয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মা বাবা, সেখানে গিয়েও আমি সবসময় আপনাদের সাথে যুক্ত থাকব। কখনো আপনাদের অনুভবই হবে না যে আপনাদের ছেলে আপনাদের থেকে দূরে আছে। এটা আমার কথা। হঠাৎ তার চোখ খুলল এবং অতীতে হারিয়ে যাওয়া যমুনা দেবী বর্তমানে ফিরে এলেন। যমুনাজি একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কত কথা দিয়ে গিয়েছিল আমার বড় ছেলে, রোজ কথা বলবে, আমাদের ঘোরাবে। কোথায় গেল সেই কথাগুলো? এখন তো ফোনও করে না। আমরা করলে বলে দেয় ব্যস্ত আছি মা। কেমন ব্যস্ত জীবন রে বাবা, যেখানে বাবা মায়ের জন্যে সময় নেই। যমুনা দেবী সামনে থাকা নিজের ছেলেদের ছবির দিকে তাকিয়ে ভাবলেন, এখন তো সেখানেই এক বিদেশিনীকে বিয়ে করেছে, 2টো বাচ্চাও হয়েছে। ওই বাচ্চারা আমাদের কি করে চিনবে কে দাদি আর কে দাদা? একটা দীর্ঘশ্বাস বুকের বোঝা হালকা করার এক ব্যর্থ চেষ্টা করল। কি হলো যমুনা, কি ভাবনায় মগ্ন আমাদের অর্ধাঙ্গিনী? মদনলালজির গলার আওয়াজে তার ঘোর কাটল এবং তিনি যমুনাজির কাছে এসে বসলেন। তার গলায় ছিল সেই চিরপরিচিত রসিকতা, কিন্তু চোখেও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। যমুনাজি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন এবং ধীরে ধীরে বললেন, কিছু না, শুধু অতুলের কথা মনে পড়ে গেল। মদনলালজি মৃদু হেসে বললেন, বুঝতে তো আমিও পেরেছিলাম। বড় ছেলের কথা মনে করেই হয়তো আমাদের যমুনাজির চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। আপনিও না। যমুনাজি কৃত্রিম রাগের সাথে বললেন, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছিল। সব কথাকেই শুধু হাসি ঠাট্টায় উড়িয়ে দেন। মদনলালজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে, যদি বড় ছেলে আমাদের থেকে দূরে চলেও যায় তাতে কি হয়েছে? আমাদের ছোট ছেলে সাহিল তো আছে। যখনই মন চায় আমরা তো গিয়ে ওর সাথে দেখা করে আসি। তারপর যেন কিছু মনে পড়েছে এমনভাবে তিনি বললেন, আসলে আমি তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম। যখন তুমি সৎসঙ্গে গিয়েছিলে তখন সাহিলের ফোন এসেছিল গুড়গাঁও থেকে। ছোট ছেলের নাম শুনতেই যমুনাজির চোখে এক অদ্ভুত চমক ফুটে উঠল। তার গলায় উৎসাহ এবং অধৈর্য স্পষ্ট দেখা যাচ্ছিল। সত্যি? কি বলছিল আমার ধন?
মদনলালজি হাসলেন। তুমি নিজেই কথা বলে নাও ওর সাথে। তিনি নিজের পকেট থেকে মোবাইল বের করলেন এবং নম্বর ডায়াল করতে করতে ফোনটা যমুনাজির দিকে এগিয়ে দিলেন। এই নাও, লাইনেই আছে। যমুনাজি দ্রুত ফোনটা নিজের হাতে নিলেন এবং তার গলায় সবটুকু মাতৃত্ব উথলে উঠল। সাহিল বাবা, কেমন আছিস তুই? সব ঠিকঠাক তো? অন্যদিক থেকে সাহিলের গলা শোনা গেল। মা, আমি তো একদম ভালো আছি। তুমি আর বাবা বলো, কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। মা, আমি ভাবছিলাম যে এবার দিওয়ালিতে বাড়ি আসব। আর হ্যাঁ, তোমাদের দুজনের জন্য আমার কাছে একটা খুব বড় সারপ্রাইজও আছে। এ কথা শুনতেই যমুনা দেবী এবং মদনলালজি একে অপরের দিকে তাকালেন। দুজনের চোখেই হঠাৎ অবাক আর কৌতূহল ফুটে উঠল। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ বাবা? যমুনা দেবী চট করে জিজ্ঞেস করলেন। কিন্তু ওপাশ থেকে সাহিল শুধু হেসে ফেলল। সেটা তো এলে তবেই বলবো মা, এখন একটু ধৈর্য রাখো। দিওয়ালি আসতে না আসতেই বাড়িতে আনন্দ উচ্ছ্বাস ছেয়ে গেল। যমুনাজি উঠোনে আলপনা আঁকলেন, দরজার চৌকাঠে প্রদীপ জ্বালালেন। সাহিল যখন উঠোনে ঢুকল তখন তার হাতে একটা ছবি ছিল। সে ছবিটা বাবা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, দেখো মা বাবা, এই হলো আমার সারপ্রাইজ। মদনলালজি চশমা ঠিক করলেন। এ কে বাবা? সাহিল একটু লজ্জা পেয়ে গেল। মা বাবা, এ হলো নাতাশা, আমার সাথেই অফিসে কাজ করে, শিক্ষিতা, পাশাপাশি সংস্কারীও। আমরা দুজন একে অপরকে পছন্দ করি আর বিয়ে করতে চাই, শুধু আপনাদের দুজনের সম্মতি চাই। যমুনা দেবী আর মদনলালজি কয়েক মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু ছবিতে মেয়েটির সারল্য, তার নিষ্পাপ চেহারা আর ছেলের আনন্দ দেখে দুজনেরই মন গলে গেল। যমুনা দেবী ছেলের কপাল চুমু খেলেন। তোর আনন্দেই আমাদের আনন্দ বাবা, আমরা তো রাজি। গ্রামের ছোট্ট উঠোনটা আবার আনন্দে মেতে উঠল। বড় ছেলের বিয়ে দেখার যে স্বাদ মনে মনে রয়ে গিয়েছিল, সেটা ছোট ছেলের বিয়েতে পূরণ হয়ে গেল। খুব ধুমধাম করে বিয়ে হল। সাহিল আর নাতাশার বিয়ে গুরগাঁওয়ের একটা বড় হলে সম্পন্ন হল। দিনগুলো এভাবেই পাখির মতো উঠতে লাগল। সাহিল আর নাতাশার বিয়ের প্রায় ১.৫ বছর হতে চলল। একদিন সাহিলের ফোন এলো। মা বাবা, একটা সুখবর আছে, নাতাশা মা হতে চলেছে। আপনাদের দুজনকে আসতেই হবে, আমাদের আপনাদের প্রয়োজন আছে। এ কথা শুনতেই যমুনা দেবীর চোখ দিয়ে আনন্দের জল ঝরঝর করে বইতে লাগল। এই বয়সে নাতিকে কোলে খেলানোর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? ডেলিভারির কয়েকদিন আগেই দুজনে গুড়গাঁও পৌঁছে গেলেন। তারপর সেই দিনটাও এলো যখন নাতাশা সুন্দর একটি ছেলের জন্ম দিল। যমুনা দেবী নাতিকে কোলে নিয়ে যেন নিজের সবটুকু মাতৃত্ব সেই ছোট্ট শিশুটির উপর ঢেলে দিতে চাইলেন। বৌমা নাতাশার সেবায় যমুনাজি কোনো ত্রুটি রাখলেন না। সকালে উঠে বৌমাকে ঈষদুষ্ণ দুধ দেওয়া, কাঁচা মৌরির জল তৈরি করা, সবার জন্য পুষ্টিকর খাবার বানানো এবং ওই ছোট্ট নাতিকে রোজ বাদাম তেল দিয়ে মালিশ করা, এসবই তার কতদিনের রুটিনের অংশ ছিল। মদনলালজি তো নাতিকে দেখলেই যেন বয়সের দিক থেকে ২০ বছর পিছিয়ে যেতেন। তাকে কোলে দোলানোর জন্য ঝুঁকে পড়া কোমর আবার সোজা হয়ে গেল। নাতাশাও তার শাশুড়ির এমন স্নেহ দেখে প্রায়ই যমুনা দেবীর হাত ধরে বলত, মা, আপনাকে ছাড়া তো আমি একদমই সামলাতে পারতাম না, আপনি না থাকলে। যমুনা দেবী কেবল হাসতেন। তার কাছে এটাই ছিল সবচেয়ে বড় স্বস্তি যে বড় ছেলে দূরে চলে গেলেও ছোট ছেলের ঘরে তারা এমন একটা আপনত্ব পেয়েছেন যা তাদের বৃদ্ধ বয়স আরামে কাটানোর জন্য যথেষ্ট ছিল। যখন নাতির বয়স ৬ মাস হল, তখন যমুনা দেবী এবং মদনলালজি ভাবলেন এবার কিছুদিন গ্রামে যাওয়া যাক। যদিও তাদের মন এখন নাতিকে ছেড়ে যেতে একেবারেই চাইছিল না, কিন্তু গ্রামের বাড়িটাও তো দেখতে হবে। নাতির ৬ মাস পূর্ণ হতেই দুজনে আবার গ্রামে ফিরে এলেন এবং নিজেদের পুরনো রুটিনে ফিরে গেলেন। আশপাশ থেকে কেউ দেখা করতে এলে যমুনা দেবী কেবল নিজের নাতির কথাই বলতে থাকতেন। ওদিকে গুড়গাঁওতে নাতাশা একা বাচ্চাকে সামলাতে সামলাতে ক্লান্ত হতে শুরু করেছিল। কয়েক সপ্তাহ পার হতেই সাহিলের আবার ফোন এলো। মা বাবা, এখন আপনারা ফিরে আসুন, এখানে নাতাশার পক্ষে বাচ্চাকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে, আর আমি তো বলি এখন থেকে আপনারা এখানেই থাকুন। মদনলালজি দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, কিছুদিনের জন্য তো ঠিক ছিল, কিন্তু চিরকালের জন্য? আমার মানে হলো, সেখানে তো মাত্র ২টো ঘরের ফ্ল্যাট, আমরা সেখানে থাকলে তোদের দুজনেরই অসুবিধে হবে। সাহিল হাসতে হাসতে বলল, অসুবিধে কিসের বাবা? আমি ভেবেছি গ্রামের বাড়িটা বিক্রি করে দেব, যে সামান্য জমিও ওখানে আছে সেটাও বিক্রি করে দেব। তারপর এখানে গুড়গাঁওতে একটা বড় ফ্ল্যাট নিয়ে নেব। সবাই একসাথে থাকলে কারও কোনো সমস্যা হবে না। মদনলালজি এক মুহূর্তের জন্য গভীর শ্বাস নিলেন। আমি তোকে পরে ফোন করে জানাচ্ছি, এই বলে মদনজি ফোন রেখে দিলেন। গ্রামের বাড়ি বিক্রি করার কোনো ইচ্ছেই তার ছিল না। তিনি চিন্তায় পড়ে গেলেন। গ্রামের বাড়ি, সেই উঠোন, সেই মাঠঘাট,
সব ছেড়ে যাওয়া সহজ ছিল না, কিন্তু যমুনাজি নিজের ছেলে বৌমা আর নাতির সাথে থাকতে চাইতেন। তিনি বললেন, আমার মন তো শুধু আমার সোনুর কাছে থাকতে চায়, ছেলে বৌমা ডাকছে তো কেন যাব না। মদনলালজি তার দিকে তাকালেন, তারপর হাসতে হাসতে বললেন, যখন তোমার ইচ্ছে তখন আমারও এটাই ইচ্ছে যমুনা। অল্প সময়ের মধ্যেই গ্রামের বাড়ি এবং জমি বিক্রি হয়ে গেল। সেই টাকায় সাহিল গুড়গাঁওতে একটা বড় ফ্ল্যাট কিনল, যেখানে যমুনাজি এবং মদনলালজি নিজেদের ছেলে বৌমা আর নাতির সাথে চিরকালের জন্য থাকতে চলে গেলেন। সাহিল আর নাতাশার জীবন আবার গতি পেয়েছিল। নাতাশা কয়েক মাসের ছুটির পর নিজের চাকরিতে আবার যোগ দিল। শহরের দৌড়াদৌড়িতে সে সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে বেরিয়ে যেত এবং সাহিলও নিজের কাজে ব্যস্ত থাকত। যমুনাজি এবং মদনলালজি বাড়ির দায়িত্ব হাসি মুখে সামলে নিলেন। মদনলালজি সকাল সকাল কাছের বাজার থেকে তাজা ফল, শাকসবজি, দুধ আর মুদির জিনিসপত্র নিয়ে আসতেন। যমুনাজি সারাদিন সোনুকে সামলাতেন, তার মালিশ, স্নান করানো, খাওয়ানো আর তারপর রান্নাঘরের সব কাজ সেরে কাপড়ও ধুয়ে দিতেন। নাতাশা সকালে তাড়াতাড়ি উঠে নিজের আর সাহিলের টিফিন তৈরি করে নিত এবং বাকি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিত। যমুনাজি তাকে সাহায্য করতেন আর নাতাশা তার প্রশংসা করতে ক্লান্ত হতো না। মাঝি, আপনি না থাকলে আমার যে কি হতো, সে হাসতে হাসতে বলত। ছেলে বউবা চাকরিতে বেরিয়ে যাওয়ার পর যমুনাজি আর মদনলালজি বসে চা আর পরাঠার আনন্দ নিতেন। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। নাতাশার অফিসের তাড়াহুড়োয় দেরি হতে লাগল। একদিন সকালে সে যমুনাজিকে বলল, মাঝি, আজ আপনিই ব্রেকফাস্ট বানিয়ে দিন না, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। যমুনাজি হাসি মুখে সম্মতি দিলেন। তারপর এটা ধীরে ধীরে প্রতিদিনের নিয়মে পরিণত হল। নাতাশা এখন সকালের সব কাজ, ব্রেকফাস্ট, টিফিন সব কিছু যমুনাজির ওপর সারতে শুরু করল। মাঝি, আপনি তো কোনো জাদুকরের মতো সব কাজ ছেড়ে ফেলেন, সে হালকা হেসে বলত আর ব্যাগ তুলে নিয়ে বেরিয়ে যেত। রাতের খাবারও এখন যমুনাজিই বানাতেন। নাতাশা নিজের ঘর থেকে রাতেই শুধু বেরোত, সেটাও কেবল খাবার জন্য। দেখতে দেখতে 6 বছর কেটে গেল, কিন্তু আজও যমুনা দেবী বাড়ির সব কাজ সামলাতেন। সকালের দৌড়াদৌড়ি, সবার খাবার বানানোর দায়িত্ব সব কিছুই তার বৃদ্ধ কাঁধে এসে পড়েছিল। সেই সকালেও যেমন চোখ খুলল তো ঘড়িতে 6টা বাজছে। যমুনা দেবী এক মুহূর্তের জন্য কপালে হাত দিলেন। হে ভগবান, আজ আবার দেরি হয়ে গেল। তিনি তাড়াতাড়ি ওড়না গুছিয়ে উঠলেন। তখনই মদনলালজি সকালের হাঁটা সেরে ফিরে এলেন আর বললেন, আরে আরে, এমন কোথায় ছুটছ, সব ঠিক তো? যমুনা দেবী তাড়াতাড়ি ওড়নাটা মাথায় ঠিক করলেন। কিছু না, সোনুর স্কুলের বাস এসে পড়বে, আমি ওর টিফিনও বানাইনি, দুধও গরম করিনি। মদনলালজি চশমা পরলেন এবং খবরের কাগজ তুলতে তুলতে বিড়বিড় করলেন, আমার জন্য চা। তখনই যমুনা দেবী বিরক্ত হয়ে বললেন, আগে সোনুর টিফিনটা দেখে নি, তারপর আপনার চা বানাচ্ছি। বলতে বলতেই তিনি দ্রুত রান্নাঘরে ঢুকে পড়লেন। তাড়াতাড়ি পোহা বানাতে লাগলেন। একদিকে পোহা নাড়ছিলেন তো অন্যদিকে দুধ গরম করতে বসিয়ে দিলেন। সাথে সাথে সোনুর ফ্রুট বক্সও তৈরি করে দিলেন। ওদিকে মদনলালজি চেয়ারে বসে খবরের কাগজে খবর পড়তে পড়তে নিজের চায়ের অপেক্ষা করতে থাকলেন। সোনুর কাজ থেকে মুক্ত হয়ে এইমাত্র যমুনা দেবী কেতলিতে চা চাপিয়েছিলেন, এমন সময় বাইরে থেকে নাতি সোনুর বিরক্ত মাখানো গলা ভেসে এলো, দাদি, তুমি আমার জলের বোতল ভরনি? এই দেখো, আমার বাসও এসে গেল। দাদি, তাড়াতাড়ি জলের বোতল দাও। যমুনা দেবী চট করে বোতল তুললেন এবং ভরতে লাগলেন। তখনই বাইরে থেকে বৌমার গলার আওয়াজ তীরের মতো এলো, মাঝি, কি হচ্ছে এসব? সোনুর বাস হর্ন দিয়েই যাচ্ছে, আর আপনি এখনও ওকে বোতলটাও দেননি। কতবার বলেছি সকালে সবাইকে তাড়াতাড়ি বেরোতে হয়, তাই একটু হাত চালিয়ে কাজ করবেন। কিন্তু না, আপনার দ্বারা তো কোনো কাজ সময় মতো হয় না, রোজ আপনার জন্য সোনুর দেরি হয়ে যায়। যমুনাজি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। বোমা, আজ একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল, তিনি বাইরে আস্তে আস্তে বললেন। কিন্তু তখনই নাতাশা রাগে চেঁচিয়ে উঠল, এটা কোনো নতুন কথা হলো মাঝি? রোজই আপনার এই একই বাহানা থাকে। সামনে সাহিল দাঁড়িয়েছিল, টাই বাঁধতে বাঁধতে, কিন্তু তার এমন সাধ্য নেই যে সে নিজের স্ত্রীকে বারণ করবে আর বলবে যে মাকে বকাঝকা করার বদলে এই কাজ তার নিজের করা উচিত। যমুনাজি সাহিল আর নাতাশার টিফিনও প্যাক করে ডাইনিং টেবিলে রেখে দিলেন এবং মদনলালজির চা নিয়ে আবার ঘরে ফিরে এলেন। নিজের চা আনলে না যমুনা? তিনি জিজ্ঞেস করলেন। যমুনাজির হৃদয় প্রচণ্ড দুঃখিত হয়ে পড়েছিল। কিছু বললেন না, কিন্তু ভেজা চোখ মদনলালজির কাছ থেকে লুকোতে পারলেন না। মদনলালজি গভীরভাবে দেখলেন। কি হলো যমুনা, আবার কেউ কিছু বলেছে তোমাকে? যমুনা দেবী চোখ মুছলেন এবং স্বাভাবিক থাকার ভান করে ধীরে ধীরে বললেন, কিছু না গো, শুধু বৌমা বলছিল রোজ দেরি হয়ে যায়। ঠিকই তো বলে, আমার দ্বারা আর এখন তাড়াতাড়ি কাজ হয় না। মদনলালজির চোখের রাগ আর দুঃখ একসাথে ফুটে উঠল। তিনি হাত বাড়িয়ে যমুনাজির কাঁধ বুলিয়ে দিলেন।
সাহিল কি শোনেনি? ও কি বলতে পারত না যে মায়ের একটু সাহায্য করে দাও? সব তোমারই ভরসায় ছেড়ে রেখেছে। যমুনা দেবী ম্লান হাসির সাথে কথা কাটলেন। ছাড়ো গো, কাকে বোঝাবো? ছেলে আর বৌমা, ওরাই তো নিজেদের মানুষ, দুটো কথা শুনলে কি আর হবে? মদনলালজি কিছুক্ষণ চুপ থেকে বললেন, যমুনা, তুমিও তো একজন মানুষ। এই বয়সেও পুরো সংসার সামলাচ্ছ। সারা দিন রান্নাঘরের কাজ আর বাড়ির বাকি কাজ করতে করতে তুমিও তো ক্লান্ত হয়ে যাও। অন্তত একটু সম্মান তো পাওয়া উচিত। এটাও কি কোনো বাবা মায়ের সাথে কথা বলার ধরন? আমি এক্ষুনি ওদের সাথে কথা বলছি। যমুনা দেবী তার হাত চেপে ধরলেন। থাকগ, চুপ করো, কিছু বললে কথা আরও বাড়বে। আমি সব সামলে নেব, যেমন আজ পর্যন্ত সামলেছি। মদনলালজির চোখ জ্বলে ভরে এল। যমুনাজির কথায় তিনি চুপ রইলেন। চা জলখাবার খাওয়ার পর মদনলালজি যমুনাজিকে বললেন, যমুনা, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, ওটা করিয়ে আনব। আর হ্যাঁ, ফল সবজিও নিয়ে আসব। তিনি কিছু টাকা নিলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যমুনাজি আবার ঘর গোছানোর কাজে লেগে পড়লেন। সোনুর বইগুলো ঠিক করলেন, বাসন ধুলেন এবং কাপড় গুছিয়ে রাখলেন। শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তিনি চুপচাপ কাজ করতে থাকলেন। দুপুর নাগাদ মদনলালজি ফিরলেন, কিন্তু তার চেহারায় বিষণ্ণতা ছিল। যমুনাজি মনোযোগ দিয়ে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কি হল গো, মুখ এমন ভার কেন? মদনলালজি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, যমুনা, এইমাত্র আমি গ্রামে আমার বন্ধু চরণ দাসকে ফোন করেছিলাম। শুনে মনটা ভেঙে গেল। ওর স্ত্রী, তোমার বান্ধবী সুমিত্রা, 1 সপ্তাহ আগে মারা গেছে, আর আমরা খবরটুকুও পাইনি। যমুনাজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। হায়রাম, সুমিত্রা! তার চোখ আবার ভিজে গেল। আমাদের ওরা জানালো না কেন? মদনলালজির গলায় রাগ আর যন্ত্রণা ছিল। চরণদাস জানালো যে ও আমার নম্বরে ফোন করেছিল খবর দেওয়ার জন্য। আমার ফোন বন্ধ পাওয়ায় ও সাহিলকে ফোন করে খবর দিয়েছিল, কিন্তু সাহিল তো আমাদের কিছুই জানায়নি। সন্ধ্যায় যখন সাহিল আর নাতাশা অফিস থেকে ফিরল, মদনলালজি সাহিলকে প্রশ্ন করলেন, বাবা, চরণদাস তোকে সুমিত্রার মৃত্যুর খবর দিয়েছিল, তো তুই আমাদের কেন জানাসনি? নাতাশা মাঝখান থেকেই জবাব দিল, আরে যদি জানিয়ে দিতাম তো আপনারা দুজন উঠে গ্রামে চলে যেতেন, তাহলে এখানকার কাজের কি হতো? আমি চাকরি করি, সারাদিন অফিসে খাটি, তারপর বাড়ি ফিরে রান্নাবান্নাও কি আমি করব? যমুনাজি আর মদনলালজি যেন প্রবল ধাক্কা খেলেন। নাতাশার চিন্তাভাবনা শুনে তারা হতবাক হয়ে গেলেন। বৌমা, এসব কি ধরনের কথা বলছো তুমি? আত্মীয় স্বজন আর সমাজে তো দুঃখ সুখে যেতেই হয়। তুমি এই বাড়ির বউ, এই বিষয়টা তো তোমার বোঝা উচিত। আচ্ছা বউ তো আমি কি করব? সব কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরে তো আর বসে থাকতে পারব না। এই কথাটা ভালো করে জেনে রাখুন, আমরা দুজন মিলে রোজগার করি বলেই সংসারের খরচ চলছে, তাই চুপচাপ এখানেই থাকুন আর সংসার সামলান। এই বলে বৌমা নিজের ঘরে চলে গেল এবং সাহিলও চুপচাপ তার পেছন পেছন চলল। যমুনাজির মন আরও ভারী হয়ে গেল। 1 সপ্তাহ পর যমুনাজি আর মদনলালজির বিবাহ বার্ষিকী ছিল। যমুনাজি সকাল থেকে চুপচাপ ছিলেন, বিষণ্ণভাবে রান্নাঘরে কাজ করছিলেন। মদনলালজি তার এই বিষণ্ণতা সহ্য করতে পারলেন না। তিনি কাছে এসে বললেন, যমুনা, আজ কেন আমরা দুজন একটু কোথাও ঘুরে আসি না? চলো, মাল্টিপ্লেক্সে কোনো সিনেমা দেখতে যাই। তুমিও তো ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছ। আমারও মন চাইছে এই বড় শহরে একটু আমরাও ঘুরে ফিরে দেখি। রাতে বাইরেই খাওয়া দাওয়া করব। যমুনাজির মুখে হালকা হাসি ফুটে উঠল। কিন্তু গো, বাচ্চাদের খাবার? আরে যমুনা, একদিন না হয় নাতাশা বৌমা সামলে নেবে, এত চিন্তিত হওয়ার দরকার নেই। আজ সন্ধ্যার আমরা যাচ্ছি। মদনলালজি হাসতে হাসতে বললেন। সন্ধ্যায় যমুনাজি তার পছন্দের নীল শাড়ি পরলেন, ভালোভাবে সাজগোজ করলেন, আর মদনলালজিও কুর্তা পাজামা পরে প্রস্তুত হলেন। দুজনে মাল্টিপ্লেক্সে পৌঁছলেন, চমৎকার একটা সিনেমা দেখলেন এবং রাতে কাছের রেস্তোরাঁয় গরম গরম ডাল বাটির আনন্দ নিলেন। যমুনাজির হাসি অনেক দিন পর ফিরে এসেছিল। আজ বাইরে বেরিয়ে কত ভালো লাগছে, তিনি বললেন। মনে হচ্ছে যেন সেই পুরনো দিনগুলো ফিরে এসেছে। কিন্তু যখন রাত 10টায় তারা বাড়ি ফিরলেন, নাতাশা হুলুস্থুল বাঁধিয়ে দিল। এসব কি মাজি, আপনারা রাত 10টায় বাড়ি ফিরছেন?
আমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলাম আর বাড়িতে খাবারও আমাকেই বানাতে হলো। আসলে গিয়েছিলেন কোথায় আপনারা? যমুনাজি আস্তে করে বললেন, অনেক দিন ধরে মন চাইছিল সিনেমা দেখার, তাই তোমার শ্বশুরমশাই বললেন যে, আচ্ছা সিনেমা দেখতে গিয়েছিলেন। যমুনাজির কথা শেষ হওয়ার আগেই নাতাশা ব্যঙ্গ করে বলল, মানে হাজার হাজার টাকা বাইরে ওড়ালেন? আমরা এখানে দিনরাত খেটে মরছি আর আপনারা দুজন অপচয় করে বেড়াচ্ছেন। মদনলালজির মুখ লাল হয়ে গেল। অপচয়? আমরা যদি নিজেদের জন্য সামান্য কিছু টাকা খরচ করি তবে সেটা অপচয় হয়ে গেল। সাহিল, তোর স্ত্রী কি বলছে তুই শুনতে পাচ্ছিস না? সাহিল শীতর গলায় জবাব দিল, বাবা, নাতাশা কি ভুল বলেছে? আমরা দিনরাত এক করে টাকা রোজগার করছি আর আপনারা বাড়ির কাজ ফেলে ঘুরতে বেরিয়ে গেলেন। গেলেন তো গেলেন, এত টাকাও খরচ করে এলেন। মদনলালজি দীর্ঘশ্বাস ফেললেন এবং কাপা কাপা গলায় বললেন, ভুলে যাস না সাহিল, এই যে বাড়িতে তোরা আরাম করছিস এটা আমারই টাকায় কেনা। নিজের সব জমি জায়গা বিক্রি করে তোদের জন্য এই শহরে বাড়ি নিয়েছিলাম, যাতে শেষ বয়সে ছেলে কাছে থাকে। আর আজ তোদের আমাদের দুটো পয়সে খরচ করাটাও চোখে বিদ্যে লাগল। সাহিল যেন মাথা নিচু করে নিল, কিন্তু নাতাশা নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। নির্লজ্জভাবে চোখ পাকিয়ে বলল, তো কি হয়েছে? টাকা লাগিয়েছেন তো থাকতেও তো পারছেন এই বাড়িকে, তাই না? তারপরও এত অভিযোগ করছেন? মদনলালজির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগে ফেটে পড়ে উঁচু গলায় বললেন, থাকতে হবে না আমাদের এখানে। যদি আমাদের বাইরে বেরোনো নিয়ে এতই আপত্তি থাকে তো আমাদের টাকা ফেরত দিয়ে দাও, আমরা অন্য কোথাও থেকে নেব। নাতাশার চোখে যেন আগুন জ্বলে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বলল, কিসের টাকা? সেটা তো আপনারা নিজেদের ইচ্ছেই দিয়েছিলেন। আর এখন এই বাড়ি আমার নামে, তাই এখন আমি যেমন চাইব আপনাদের দুজনকেও সেভাবেই থাকতে হবে, বুঝেছেন? যমুনাজির গলা থেকে কোনো শব্দই বেরোল না, শুধু চোখে জল ভেসে এলো। মদনলালজির গলা বুঝে এলো, মানে রক্ত জল করে সেসব আমি রোজগার করেছিলাম। নাতাশা মুখ ঘুরিয়ে নিল। সাহিল কিছু বলার সাহসই করতে পারল না। দুজনে নিজেদের ঘরে এমনভাবে চলে গেল যেন কোনো রায় শুনিয়ে আদালত বন্ধ হয়ে গেল। যমুনাজি আর মদনলালজি ওই হলেই একে অপরের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তারা দুজনও নিজেদের ঘরে চলে এলেন। ঘরের দরজা বন্ধ হতেই যেন ভেতরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল। মদনলালজি বিছানায় বসতে বসতে বললেন, যমুনা, আমি তো কবে থেকেই বলছি, এই দাসত্বের জীবন বাঁচার চেয়ে চলো আমরা নিজেদের গ্রামে ফিরে যাই, অন্তত নিজেদের ইচ্ছে মতো বাঁচতে তো পারব। যমুনাজি ম্লান হেসে তাকে দেখলেন। কোথায় যাব গ্রামে? এখন তো আমাদের সেই বাড়িটাও আর নেই, জমিও বিক্রি করে দিয়েছি। সবকিছু তো আমরা সাহিলের কথায় ছেড়ে এসেছিলাম, ভেবেছিলাম ছেলে সাথে থাকবে, শেষ বয়সে ভরসা হবে। কিন্তু দেখো, আজও কেমন কথা শুনিয়ে গেল। এ জীবনে এমন সাহারার কোনো নাম নেই গো। মদনলালজি খুব কষ্টে রাগ সামলে বললেন, দাসত্ব তো আর সহ্য হয় না যমুনা। ছেলে বৌমার কাছ থেকে এমন কথা শুনতে হবে কখনো ভেবেছিলাম? অন্তত সেখানে গ্রামে থাকলে এই দিনগুলো তো আর দেখতে হতো না। যমুনাজি চোখের কোণে জমে থাকা জল মুছলেন। সব ভুল তো আমারই গো। বেশ ভালোই তো গ্রামে শান্তিতে বেঁচেছিলাম, কিন্তু আমিই ছিলে আর নাতির আদরে পড়ে তোমার কাছে বায়না ধরেছিলাম সব বিক্রি করে শহরে চলে যাওয়ার। ভেবেছিলাম সবাই একসাথে থাকব, কিন্তু এসব কি হয়ে গেল আমাদের সাথে? হ্যাঁ যমুনা, আমরা অনেক বড় ভুল করে বসেছি, আর আজ সেই এক ভুলের জন্যই এই দিন দেখতে হচ্ছে। তুমি সংসারের কাজে পিষতে থাকো, আমি বাইরে বাজারের ধুলো মাখি। তার উপর বৌমা এক এক পয়সার হিসাব এমনভাবে চায় যেন কোনো মালিক চাকরের কাছে প্রশ্ন করছে। কিন্তু আর না যমুনা, এখন আর সহ্য হয় না। যমুনাজি চুপ করে রইলেন। তার মাথাটা মদনলালজির কাঁধে হেলে পড়ল। ঘরে কয়েক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা বিরাজ করল। তারপর মদনলালজি বললেন, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাই, সকালে দেখব কি করা যায়। পরের দিন সকাল প্রায় 6:45 বেজেছিল, যখন নাতাশার তীক্ষ্ণ গলার আওয়াজ ঘরের দেওয়াল কাঁপিয়ে দিল। সাহিল, দেখো তো, তোমার মা আবার ব্রেকফাস্ট বানায়নি? রোজকার এই একই স্বভাব, প্রতিদিন আমাকে অফিসে যেতে দেরি করিয়ে দেয় এই মহিলা। না সোনুর টিফিন প্যাক করেছে, টিফিনের কথা তো ছাড়ো, কিছু বানায়নি এখনো পর্যন্ত। আজ তো সব সীমা সারিয়ে গেছে, ভাবেটা কি নিজেকে? সে গজরাতে গজরাতে যমুনাজি আর মদনলালজির ঘরের দিকে এগোল। দরজা খুলতেই যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঘর ফাঁকা, না সেখানে যমুনা দেবী ছিলেন, না মদনলালজি। নাতাশা রাগে কাঁপতে লাগল। সে বুঝতেই পারছিল না যে তারা দুজন কখন আর কোথায় চলে গেলেন। সে সাহিলকে ডাক দিল, তারও কিছু জানা ছিল না যে তারা দুজন কোথায় গেলেন। সাহিল বাবাকে ফোন করল, কিন্তু তিনি ফোন তুললেন না। নাতাশা মাথায় হাত দিয়ে বসে পড়ল, এটা ভেবে যে সকাল সকাল বাড়ির সব কাজ এখন তাকেই করতে হবে। অন্যদিকে যমুনাজি আর মদনলালজি সকালের প্রথম বাস ধরে নিজেদের গ্রামে পৌঁছে গিয়েছিলেন। সূর্যের আলো সেই মাটির ওপর পড়ছিল যা ছেড়ে আসার যন্ত্রণা আজও তাদের বুকে বিঁধত। তারা সোজা তাদের পুরনো বন্ধু চরণদাসজির বাড়িতে গেলেন, যার স্ত্রী সাবিত্রী সম্প্রতি মারা গিয়েছিলেন। মদনলালজি বন্ধুর সাথে দেখা করে তার স্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করলেন।
চরণদাসজির বৌমা চা জলখাবার নিয়ে এলো। কিছুক্ষণ পরেই সে খুব যত্ন করে রান্না করে খাবার পরিবেশন করল। যমুনাজি আর মদনলালজি দেখলেন চরণদাসজির বৌমা কত তৎপরতার সাথে কাজ করছিল। তার হাসি খুশি স্বভাব আর শ্বশুরের প্রতি সম্মান দেখে যমুনাজির মন ভরে গেল। রান্না তো খুব সুস্বাদু করেছ বৌমা, মদনলালজি প্রশংসা করলেন। খেয়ে তো শরীর আর মন যেন তৃপ্ত হয়ে গেল। চরণদাসজি হাসলেন। আমার বৌমা তো লাখে এক। ছেলে বৌমা দুজনেই খুব সেবা করে। সাবিত্রী যখন 2 মাস বিছানায় পড়েছিল তখন দুজনে দিন রাত এক করে দিয়েছিল। এমন ছেলে বৌমা ভাগ্যবানেরাই পায়। এ কথা শুনে মদনলালজির নাতাশার বিষের মতো তীক্ষ্ণ কথাগুলো মনে পড়ে গেল। তার চোখ ভিজে এলো। যমুনাজিও আঁচল দিয়ে নিজের চোখ মুছলেন। কি হলো মদন? চরণদাসজি জিজ্ঞেস করলেন। সব ঠিক তো? মদনলালজি কিছু বলতে চাইছিলেন না, কিন্তু বন্ধুর বারবার জিজ্ঞেস করাতে তিনি কান্নাজড়িত গলায় সব খুলে বললেন। কিভাবে ছেলে বৌমা সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে, তারপরেও তাদের কথা শুনতে হয়। কিভাবে বাড়িটাও নিজেদের নামে করে নিয়েছে, আর এখন তারা মালিক সেজে হুকুম চালাচ্ছে। সব বলতে বলতে মদনলালজির গলা ধরে এলো। চরণদাসজি বাঁকরুদ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, মদনলাল, তুই কবে থেকে হার মানতে শুরু করলি? আইন বলেও তো কিছু একটা আছে। আমি এখনই আমার ছেলের সাথে কথা বলাচ্ছি। তুই তো জানিস আমার ছেলে উকিল। তোর পরিশ্রমের টাকায় ওই বাড়ি কেনা হয়েছে। ওরা তোকে এভাবে বের করে দিতে পারে না। চরণদাসজি তক্ষুনি নিজের ছেলের রমেশকে ডেকে পাঠালেন। রমেশ শহরের নামকরা উকিল ছিল। সে যেমনই মদনলালজি আর যমুনাজির গল্পটা শুনল, সে হতবাক হয়ে গেল। কাকা, কাকিমা, আপনারা একদম চিন্তা করবেন না। আপনাদের দুজনের সাথে যা হয়েছে সেটা শুধু অবিচার নয়, অনেক বড় অপরাধ। রক্ত জল করা টাকায় কেনা সম্পত্তি অন্য কারোর নামে এভাবে কিভাবে হতে পারে? আমি এমন অনেক কেস দেখেছি। আপনারা শুধু আমাকে বলুন যে ওই বাড়ি আর জমি বিক্রি করে যে টাকা এসেছিল সেটা কার অ্যাকাউন্টে এবং কিভাবে ট্রান্সফার হয়েছিল। মদনলালজি বাড়ি বিক্রি, অ্যাকাউন্ট ট্রান্সফার এবং সই করার সমস্ত কথা এক এক করে খুলে বললেন। রমেশ মন দিয়ে সব শুনল। আপনারা দুজন এটা জেনে স্বস্তি পাবেন যে বয়স্ক বাবা মাকে ছেলে বৌমা এভাবে গৃহহীন করতে পারে না। আইনে পরিষ্কার লেখা আছে, যদি বাবা মা তাদের সম্পত্তি ছেলেকে দিয়ে থাকেন এবং সে তাদের দেখাশোনা না করে, তবে তারা সেই সম্পত্তি ফেরত নিতে পারেন। আর যদি ধোঁকা দিয়ে সই করানো হয়ে থাকে তবে কেস আরও মজবুত। আপনারা শুধু এখন সাহস হারাবেন না। যমুনাজির চোখ ছলছল করে উঠল। বাবা, ভগবান তোমাকে সুখে রাখুক। শুধু সুবিচারটা পাইয়ে দাও। এর চেয়ে বেশি আর কিছুই চাই না আমাদের। পরের দিনই মদনলালজি আর যমুনা দেবী শহরে ফিরে এলেন। দিনটা ছিল রবিবার। বাড়ির দরজা খুলতেই ভেতর থেকে নাতাশার কড়কড়ে গলা ভেসে এল। কোথায় ছিলেন আপনারা? না জানিয়ে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? কাল থেকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সব কাজ আমার উপর ফেলে রেখে চলে যান। কোনো জবাব আছে আপনাদের কাছে? মদনলালজি একবারও চোখ তুলে তাকালেন না। সাহিলও ভেতর থেকে বেরিয়ে এলো, কপালে ভাঁজ, রাগে লাল। বাবা, কতবার বলেছি, যদি এই বাড়িতে থাকতে হয় তো আমাদের হিসেবে থাকুন। এই বাড়ি কোনো ধর্মশালা নয় যে যখন ইচ্ছে চলে গেলেন, যখন ইচ্ছে ফিরে এলেন। আমরা আপনাদের চাকর নই এখানে। যমুনা দেবী আর মদনলালজি পাথর চোখে ছেলের দিকে তাকালেন, কিন্তু কিছু না বলেই তারা ঘরে ঢুকলেন। দুটো ব্যাগ বের করলেন এবং চুপচাপ নিজেদের সব কাপড় চোপড় ও প্রয়োজনীয় জিনিস প্যাক করলেন। বাড়ি থেকে বেরোনোর সময় দুজনে একবারও পেছন ফিরে তাকালেন না। সাহিল আর নাতাশা চেঁচাতেই থাকল, আরে শুনুন তো, কোথায় যাচ্ছেন? এখন এভাবে কিভাবে চলে যাবেন? কিন্তু এবার সেই আওয়াজ দেওয়ালগুলোতে ধাক্কা খেয়েই রয়ে গেল। মদনলালজি এবং যমুনাজি ঘরের চৌকাঠ পেরিয়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যা নামতে নামতে সাহিল আর নাতাশা নিজেদের ভাবনায় ডুবে বসেছিল। তখনই মোবাইল বেজে উঠল। স্ক্রিনে অচেনা নম্বর ছিল। সাহিল কল রিসিভ করল। হ্যাঁ? ওপাশ থেকে একটা কড়া গলা ভেসে এলো। মিস্টার সাহিল, আমরা লোকাল পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার এবং আপনার স্ত্রীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে। কাল সকাল 11টার মধ্যে থানায় হাজিরা দিন, নইলে পুলিশ আপনার বাড়িতে এসে গ্রেফতার করবে। শুনতেই সাহিলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। নাতাশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হল? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। সাহিলের জিভ জড়িয়ে আসছিল। পুলিশে অভিযোগ করে দিয়েছে ওরা। সেই ঘাবড়ে যাওয়া অবস্থাতেই সে নিজের এক বন্ধুকে নিয়ে শহরের এক নামকরা উকিলের অফিসে পৌঁছাল। পুরো ঘটনাটা খুলে বলল যে কিভাবে বাড়ি বিক্রি করিয়েছে, সই করিয়েছে, অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করিয়েছে। উকিল ফাইল বন্ধ করলেন, চেয়ারটা পেছনে সরালেন
আর তীরের মতো একটা কথা বললেন। মিস্টার সাহিল, এটা সরাসরি জালিয়াতির কেস। আপনার বাবা যদি ঠিক করেই থাকেন তবে বিশ্বাস করুন আপনি চাইলেও বাঁচতে পারবেন না। প্রমাণ আপনার বিরুদ্ধে কথা বলবে এবং পুলিশ আপনাকে টেনে হিচড়ে নিয়ে যাবে। বুদ্ধিমত্তার পরিচয় এটাই হবে যে অবিলম্বে নিজের বাবা মায়ের সাথে মীমাংসা করে নিন, যেভাবেই হোক, আর তাদের যা হক সেটা চুপচাপ ফিরিয়ে দিন, নইলে এই কেস আপনার জীবন বরবাদ করে দেবে। সাহিলের কপালে ঘাম জমে উঠল। নাতাশাও ঘাবড়ে গিয়েছিল। তারা যা ভাবছিল যে বয়স্ক বাবা মা এখন আর কিছুই করতে পারবে না, তাদের সেই ভুল ধারণা ভেঙে গেল। আর কিছুক্ষণ পরেই সাহিল আর নাতাশা হন্তদন্ত হয়ে গ্রামে পৌঁছাল। একজনের কাছে জিজ্ঞেস করতেই তারা জানতে পারল যে তাদের বাবা মা চরণ দাসজির বাড়িতে আছেন। দেরি না করে তারা দুজনেই সেখানে পৌঁছাল। মদনলালজি ভাড়ায় ঘর নেওয়ার জন্য কারো সাথে ফোনে কথা বলছিলেন। সাহিল ছুটে গিয়ে মদনলালজির পায়ে লুটিয়ে পড়ল। বাবা, মাফ করে দিন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। সাহিলের গলা হাঁপাচ্ছিল, থেমে থেমে আওয়াজ বেরোচ্ছিল। আপনারা আমাদের সাথে আবার বাড়ি চলুন। এবার আপনাদের আর কোনো কষ্ট হবে না, কেউ আপনাদের দিয়ে কোনো কাজ করাবে না। আপনারা যা চাইবেন সেটাই হবে। আপনারা বাইরে ঘুরুন ফিরুন, যত টাকা খুশি খরচ করুন। বাবা, শুধু অভিযোগটা তুলে নিন। নাতাশাও কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মাজি, আমরা আপনাদের ছাড়া অসম্পূর্ণ। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমি কসম খাচ্ছি, এখন থেকে আর কখনো কোনো বেয়াদবি হবে না। আপনারা চলুন আমাদের সাথে। ওই বাড়ির আর আমাদের আপনাদের প্রয়োজন আছে। মাজি, প্লিজ। মদনলালজি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে রইলেন। তারপর ধীর কিন্তু স্পষ্ট ভাষায় বললেন, বাবা, একবার তোর ওপর ভরসা করে আমি সব কিছু হারিয়েছি। এখন দ্বিতীয়বার আর ওই ভুল করব না। এখন না তো তোদের কথা শুনতে চাই, না তোদের মিথ্যে প্রতিশ্রুতি। আমাদের শুধু আমাদের হক চাই। যতটা আমাদের থেকে নিয়েছিস সেই টাকা ফেরত দে, তারপর যেখানে মন চায় সেখানে থাক, যেভাবে খুশি বাঁচ। না বাবা, এমনটা করবেন না। আমরা আপনাদেরই সন্তান। আমরা জানি যে আমরা আপনাদের খুব মন ভেঙেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দিন না। কিন্তু তখনই বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা রমেশ, চরণদাসজির ছেলে আর তাদের উকিল এগিয়ে এলো। সে কড়া গলায় বলল, দেখুন, ক্ষমা চাইলে কিছুই হবে না। তোমরা দুজন ধোঁকা দিয়েছ নিজেদেরই বাবা মায়ের সাথে। এখন যদি সত্যিই জেল থেকে বাঁচতে চাও তো যতটা টাকা এদের থেকে নিয়েছ সব ফেরত দাও, নইলে মামলা তো কোর্টে যাবেই। আমার কাছে তোমাদের বিরুদ্ধে এমন সব প্রমাণ আছে যে পুলিশ তোমাদের ঘাড় ধরে হাসতে পৌঁছাবে। তোমাদের ওপর জালিয়াতির এমন এমন ধারা লাগবে যে বছরের পর বছর জেলের গরাদ গুনতে থাকবে। সাহিলের মাথা নিচু হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। এত টাকা আমি কোথা থেকে আনব? মা, আপনারা তো আমাদের ওপর একটু দয়া করুন। তখনই উকিল বলল, এটা তোমার মাথা ব্যথা সাহিল। টাকা চাই তো বাড়ি বিক্রি করো, গাড়ি বিক্রি করো, ধার নাও বা যা খুশি করো। এই কথার জন্য শুকরিয়া আদায় করো যে তোমার বাবা এত বছরের সুদ দাবি করেননি, নইলে টাকার পরিমাণ এত বড় হতো যে তুমি ভাবতেও পারতে না। এখন তোমরা ঠিক করো যে টাকা ফেরাবে নাকি সারা জীবন গারদের পেছনে কাটাবে। না, আমি কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে এক পয়সা ফেরত দিয়ে দেব বাবাকে। শুধু অভিযোগটা তুলে নিন। যমুনা দেবী আর মদনলালজির চোখ জলে ভরে উঠল, কিন্তু রমেশ আবার পরিষ্কার করে বলল, যা বলেছ সেটা লিখিতভাবে দাও, আর দেওয়ার সময় টাকা ফেরত দাও, নইলে কোনো ক্ষমা নামার কোনো মূল্য থাকবে না। সাহিল কাঁপা কাঁপা হাতে লিখল, আমি সাহিল কুমার আমার বাবা মায়ের কাছ থেকে নেওয়া ৮০ লক্ষ টাকার অর্থরাশি 1 মাসের মধ্যে ফেরত দেব, নইলে আমি আইনত শাস্তির মুখোমুখি হতে প্রস্তুত থাকব। 1 মাস পেরোতেই সাহিল আর নাতাশা বাধ্য হয়ে নিজেদের সেই ফ্ল্যাট বিক্রি করে দিল, যা বাবার টাকার জোরে কেনা হয়েছিল। মদনলালজি নিজের পরিশ্রমের রোজগার থেকে যতটা টাকা দিয়েছিলেন তার এক পয়সা ফেরত দেয়া হল। গ্রামে ফিরে মদনলালজি সেই টাকা দিয়েই একটা ছোটখাটো বাড়ি কিনে নিলেন, যা তাদের একটা শান্তিময় জীবন দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাকি বেঁচে যাওয়া টাকা তারা ব্যাংকে জমা করে দিলেন, যাতে কারো সামনে হাত পাততে না হয়। এখানে শহরের মতো জাঁকজমক ছিল না, কিন্তু এখানে সম্মান ছিল, শান্তি ছিল, আর আত্মসম্মানের সাথে বাঁচার গর্ব ছিল। এখানে এখন কেউ তাদের খোঁটা দিত না, কেউ চোখ রাঙাত না। এখানে তারা নিজেদের ইচ্ছের মালিক ছিলেন এবং বাকি জীবন নিজেদের শর্তে বাঁচতে শুরু করেছিলেন। নিজেদের বাড়িতে ওই দুজন বয়স্ক মানুষের মনে আজ আবার বেঁচে থাকার আনন্দ ফিরে এসেছিল, কারণ তাদের কাছে এখন সবচেয়ে মূল্যবান জিনিসটা ছিল নিজেদের স্বাধীনতা। তো বন্ধুরা, শেষে মদনলালজি যে সিদ্ধান্তটা নিলেন সেটা কি সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এটাও জানাবেন যে আপনারা আমাদের এই গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা,
আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের আকারে সবার সামনে নিয়ে আসি, তবে আমাদের অবশ্যই লিখে পাঠাবেন। আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।